বাব আল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট বাংলাদেশ সহ 14 দেশের সমর্থন। সদর দফতর হচ্ছে রিয়াদে। হামাস পুরোপুরি নিরস্ত্র হলেই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে দাবি ট্রাম্পের। পশ্চিম তীরে অভিযান জোরদার। ইউক্রেন জুড়ে রাশিয়ার নজিরবিহীন হামলা, শিশুসহ নিহত অন্তত 9। ড্রোনের আঘাতে মস্কোকে জবাব কিয়েভের। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির। এবং দাবানলের তাণ্ডবে পড়ছে ইউরোপ। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মী মোতায়েন। জার্মানিতে দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 9,800। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। মধ্যপ্রাচ্যে নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ছে সংঘাত। ইরানের কেশমে মার্কিন অভিযানের জবাবে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় 2 জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরান, সৌদি আরব ও আরব লীগ। একই সময়ে ইরানের চীনা অস্ত্র সরবরাহের খবরও নাকচ করেছে বেজিং। হামলা পাল্টা হামলায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানে মার্কিন হামলার জবাবে কুয়েত ও জর্ডানে থাকা ঘাঁটিতে হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্র বলছে ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে, এমনকি কোনো যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। কেশম দ্বীপে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ঘটনার মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। একই সময়ে ইরানের আকাশসীমায় একটি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ইরানের মাহান এয়ারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে মিশরের দামিয়াত্তা বন্দরে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এটিকে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন তিনি। একই ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ, সৌদি আরব সহ কয়েকটি দেশ। তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এমন পরিস্থিতিতে ইরানে চীনা অস্ত্র সরবরাহের খবর প্রত্যাখ্যান করেছে বেইজিং। রয়টার্সের প্রতিবেদনে ইরানকে চীনা তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার সম্ভাবনার কথা বলা হলেও চীন বলছে এ তথ্য সম্পূর্ণ অসত্য। পাকিস্তানও এমন কোনো অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার করেছে। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া যাবে না, এমন প্রস্তাবটি 50-49 ভোটে এগোতে পারেনি। 3 রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও অধিকাংশ রিপাবলিকান সদস্য এর বিরোধিতা করেন। নাসরিন রুমি, সময় সংবাদ। হাউথিদের হামলা মোকাবেলা সহ বাব আল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বে গড়ে উঠছে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে বাংলাদেশ সহ 14টি দেশ উদ্যোগটিতে সমর্থন জানিয়েছে বলে দাবি আল জাজিরার। নতুন এই জোটের সদর দফতর স্থাপন করা হবে রিয়াদে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির নিরাপত্তা নিশ্চিতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। লোহিত সাগর, বাব আল মান্দের প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, সৌদির উদ্যোগে সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ 13টি দেশ। রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে 43টি দেশের সামরিক প্রধান বা প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সরাসরি বা ভার্চুয়ালি অংশ নেয়। বৈঠকে জোটের সনদ, সাংগঠনিক কাঠামো, কমান্ড ব্যবস্থা, পরিচালনা পদ্ধতি এবং আনুষ্ঠানিক যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব।
সদর দপ্তর থাকবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, কোনো রাষ্ট্র বা জোটকে লক্ষ্য করে নয়। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সমুদ্র পথে অবাধ চলাচলের নীতি মেনেই পরিচালিত হবে এর কার্যক্রম। এর আগে লোহিত সাগর সংকট নিয়ে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। তিনি জানান, ইয়েমেনের হাউথিদের মোকাবেলায় সৌদি আরব প্রস্তুত এবং এখনই মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। সৌদির সঙ্গে একই ইস্যুতে আলোচনা করেছেন কুয়েত ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয়রা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান বিকল্প হয়ে ওঠে লোহিত সাগর। তবে গত 20 জুলাই সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপের পর সৌদি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হাউথিরা। জবাবে হাউথি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে রিয়াদ। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নেয় সৌদি আরব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। গাজায় আবারও বেড়েছে ইসরায়েলি হামলার তীব্রতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদারদের গোলাবর্ষণ ও ড্রোনের আঘাতে অন্তত 4 জন নিহত হয়েছেন। উপত্যকায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন আরও বিস্তৃত হয়েছে বলে দাবি ফিলিস্তিনি শরণার্থী সংস্থার। পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে হামাস পুরোপুরি নিরস্ত্র হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পরও গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া আল বালাদ, গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় ড্রোন ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শরণার্থী সংস্থা UNRWA। দখলদারদের সামরিক অভিযানের পাশাপাশি আরও জটিল হচ্ছে গাজার মানবিক পরিস্থিতি। ইসরায়েলি বিধিনিষেধের কারণে জ্বালানি, লুব্রিক্যান্ট ও যন্ত্রাংশের তীব্র সংকটে তাদের অর্ধেকের বেশি যানবাহন অচল হয়ে পড়েছে। এর মধ্যেই ভারত থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি অব্যাহত থাকায় তা গণহত্যায় সহায়তার ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামাস পুরোপুরি নিরস্ত্র হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নেবে। এই পরিকল্পনা গাজায় নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের পথ খুলে দিতে পারে বলেও ধারণা তার। অধিকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নাবালুসের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে আহত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জেনিনের কাছে নতুন অবৈধ বসতি স্থাপনের কাজও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গেছে হাজার হাজার মৌচাক। ধ্বংসস্তূপের মাঝেই আবারও মৌমাছি ফিরিয়ে আনার লড়াইয়ে নেমেছেন উপত্যকার মৌচাষীরা। কিন্তু জমিতে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা, সরঞ্জামের সংকট আর আকাশ ছোঁয়া খরচে ফের ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে উঠেছে। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটির একটি ভবনের ছাদে কয়েকটি মৌচাক নিয়ে নতুন করে শুরু করেছেন মৌচাষী ইব্রাহিম আল দাব্বা। যুদ্ধবিরতির পর পেশায় ফিরতে চাইলেও সামনে এসেছে একের পর এক বাধা। মৌমাছি নেই, মৌচাক নেই, ফ্রেম নেই, এমনকি কৃষি জমিতে যাওয়ার অনুমতিও দিচ্ছে না দখলদার বাহিনী। তাই গাছের বদলে ভাঙা কংক্রিটের মাঝেই মৌমাছি পালন করতে হচ্ছে তাদের। তিনি জানান, মাত্র 3টি মৌচাক কিনতেই খরচ হয়েছে প্রায় 10,000 শেকেল, তাও আবার সরঞ্জাম ছাড়া। নিরাপদ কোনো জায়গা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদেই শিশুদের নিয়ে কাজ করতে হচ্ছে। এক সময়ের পারিবারিক পেশা ধরে রাখতে এখন প্রতিটি দিনই টিকে থাকার লড়াই করছেন বলে জানান আলদাব্বা। সবকিছুর দাম এখন অনেক বেশি আর পরিস্থিতিও অত্যন্ত কঠিন। এই ভবনের বাসিন্দাদের অনেক অনুরোধ করে রাজি করিয়েছি যেন আমরা এখানে কাজ করতে পারি। দেখতেই পাচ্ছেন, এই ঝুঁকিপূর্ণ ছাদে
ছাদে কাজ করতে হচ্ছে। ভবনটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মৌচাষীরা জানান, যুদ্ধের আগে গাজায় ছিল প্রায় 30,000 মৌচাক। যুদ্ধের পর অবশিষ্ট ছিল মাত্র কয়েকশো। অনেক মৌচাষী এখন একটি মৌচাক ভাগ করে নতুন কলোনি তৈরির চেষ্টা করছেন। তবে মধু উৎপাদন নেমে এসেছে যুদ্ধপূর্ব সময়ের মাত্র 10%। ধ্বংস হওয়া মোমের ফ্রেম ও যন্ত্রপাতি বদলানোর মতো উপকরণও মিলছে না। মৌচাষীরা ধ্বংসপ্রাপ্ত মৌচাকের ভাঙা বাক্স, ঢাকনা ও ফ্রেম কুড়িয়ে এনে আবার জোড়া লাগাচ্ছেন। যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিলেও হাল ছাড়েননি তারা, কারণ এই মৌচাক শুধু তাদের জীবিকার উৎস নয়, গাজার কৃষি ও পরিবেশ টিকিয়ে রাখারও একটি শেষ আশার নাম। কাকুলি আখতার, সময় সংবাদ। ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের জনজীবন। জার্মানিতে চলতি বছর দাবদাহে মৃত্যু বেড়ে পৌঁছেছে 9,800 জনে। স্পেনে তাপমাত্রা ছুঁয়েছে 42 ডিগ্রি সেলসিয়াসের পারদ। এদিকে দীর্ঘ খরা ও তীব্র গরমের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবের পানির স্তর। এ প্রভাব পড়ছে পর্যটন, নৌপরিবহন, এমনকি বিদ্যুৎ উৎপাদনেও। ইউরোপে তাপপ্রবাহ এখন শুধু অস্বস্তির নয়, রূপ নিয়েছে প্রাণঘাতী সংকটে। জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, 19 জুলাই পর্যন্ত দেশটিতে তাপজনিত কারণে 9,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আবার কিছু এলাকায় 41 ডিগ্রির পারদ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম হৃদরোগ, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটিয়ে মৃত্যু ঝুঁকি বাড়ায়। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ স্পেন। চতুর্থ দফার তাপপ্রবাহে দেশটির উত্তরাঞ্চলের শহর পাম্পলোনায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। দিনের সবচেয়ে গরম সময়ে ফাঁকা হয়ে যায় শহরের রাস্তা, চত্বর ও রেস্তোরাঁ। মানুষের আশ্রয় নিতে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে কিংবা পানির ফোয়ারার পাশে। আজ সকালে তাপমাত্রা অসহনীয় ছিল, কিন্তু বিকেলে টের পাওয়া যাচ্ছে তাপমাত্রা কত তীব্র। চারপাশে দেখুন, আমি ছাড়া আর কেউ নেই। তীব্র গরম ও দীর্ঘস্থায়ী খরার প্রভাব সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবে। জার্মানি থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত 10টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীটির পানির স্তর নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানির উচ্চতা নেমে এসেছে মাত্র 23 সেন্টিমিটারে। নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে পাথর, বালুচর ও বহু পুরানো জাহাজের ধ্বংসাবশেষ। পানির স্বল্পতায় থমকে গেছে নৌপরিবহন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্প, আটকে পড়েছে পণ্যবাহী জাহাজ। দানিউবের পানি কমে যাওয়ায় চাপ পড়েছে জ্বালানি খাতেও। রোমানিয়ার ও হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর শীতল রাখতে প্রয়োজনীয় পানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সামনে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। এতে ইউরোপ জুড়ে দাবদাহ, খরা ও জলবায়ু পরিবর্তনের এই বহুমাত্রিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। প্রবল বাতাসের কারণে গ্রিসের ক্রিট দ্বীপে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ড ও গ্রিসে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এদিকে ফ্রান্সের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সরিয়ে নেওয়া প্রায় 2,20,000-এর মধ্যে মাত্র 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। চলমান তাপপ্রবাহ ও খরার মধ্যেই ইউরোপ জুড়ে দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলের সাফক কাউন্টির ডানউইচ হিথ এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িঘর ও অবকাশযাপন কেন্দ্র খালি করা হয়েছে। কাছাকাছি পারমাণবিক স্থাপনা থাকলেও সেখানে তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ 42,000 হেক্টরেই স্থির আছে। প্রায় 3,300 দমকল কর্মী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সরিয়ে নেওয়া প্রায় 2,20,000 মানুষের মধ্যে 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণের সুবিধা হয়েছে। বন্ধ থাকা হাজারো ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু হতে শুরু করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার পাশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কও পুরোপুরি খুলে দেওয়ার প্রস্তুতি চলছে।
গ্রিসের ক্রিট দ্বীপেও দাবানলের সঙ্গে লড়ছেন 2 শতাধিক দমকল কর্মী। প্রবল বাতাসে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় উপকূলীয় ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, গাড়ি ও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। 9টি গ্রাম ও জনপদ থেকে বাসিন্দা এবং পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার ফের আগুনের ঝুঁকি তৈরি হওয়ায় প্রেভেলি সৈকত থেকে 51 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। নাসরিন রুমি, সময় সংবাদ। দাবানলের আগুন থেকে তৈরি হচ্ছে বজ্রঝড়। ফ্রান্সে প্রথমবারের মতো দেখা গেছে বিরল এই ফায়ার থান্ডারস্ট্রোম। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন শুধু বনই পোড়াচ্ছে না, নিজেরাই তৈরি করেছে নতুন আগুনের পরিবেশ। এমনকি এই ধরনের ফায়ার থান্ডারস্ট্রোম নিজের চারপাশের আগুনের গতিপথও বদলে দিতে শুরু করে। ফ্রান্সের বোর্দোর কাছে ভয়াবহ দাবানলের উপর তৈরি হয়েছে ফায়ার ক্লাউড। দাবানলের প্রচণ্ড তাপে ধোঁয়া, ছাই ও জলীয় বাষ্প দ্রুত উপরে উঠে বিশাল মেঘ তৈরি করে। কিন্তু আগুনের তাপ আরও বেশি হলে সেই মেঘ আরও উঁচুতে উঠে বজ্রঝড়ের মেঘ বা ফায়ার থান্ডারস্টর্মে পরিণত হয়। ফ্রান্সে এ ধরনের ঘটনা এবারই প্রথম দেখা গেল। একবার এটি তৈরি হলে আগুনের আচরণ আর স্বাভাবিক থাকে না। মেঘের ভেতরে শক্তিশালী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়, যা মুহূর্তেই আগুনের দিক বদলে দিতে পারে। এই মেঘ থেকে বজ্রপাত হতে পারে। সেই বজ্রপাত দূরের বনেও নতুন দাবানলের জন্ম দিতে পারে। অর্থাৎ একটি দাবানল থেকেই একাধিক নতুন আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতিকে নিয়ে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। তাই ফায়ার থান্ডারস্টর্ম তৈরি হলে দমকল কর্মীদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানান, এ সময় আগুন কোথায় যাবে বা কিভাবে আচরণ করবে তার পূর্বাভাস দেয়া যায় না। অনেক সময় নিরাপদ দূরত্বে থাকাও কঠিন হয়ে পড়ে। এজন্যই এমন পরিস্থিতিতে বড় পরিসরে মানুষকে সরিয়ে নেওয়া ছাড়া বিকল্প থাকে না। জানা গেছে, ফ্রান্সের বোর্দোর কাছে সাম্প্রতিক দাবানলেও একই কারণে ব্যাপক এলাকা খালি করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বাসিন্দাদের। বিজ্ঞানীরা জানান, ইউরোপে এ ধরনের ঘটনা আগে খুবই বিরল ছিল। তবে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, খরা ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে এখন পরিস্থিতি বদলাচ্ছে। পৃথিবী যত উষ্ণ হবে ততই বড় ও তীব্র দাবানলের অনুকূল পরিবেশ তৈরি হবে, আর সেই সঙ্গে বাড়বে ফায়ার থান্ডারস্টর্মের ঝুঁকিও। পর্তুগালের পর এবার ফ্রান্সেও এই ঘটনা দেখা গেল। বিশেষজ্ঞদের মতে, শুধু দমকল বাহিনীর ওপর নির্ভর করে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। বনাঞ্চলের দাহ্য উপাদান কমানো, ফায়ার ব্রেক তৈরি করা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানো জরুরি। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাজ্যে গৃহহীন মানুষের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এতে চরম বিপাকে পড়েছেন 3,82,000 গৃহহীন মানুষ। সরকারি তথ্য বলছে, গেল বছর দেশটিতে গৃহহীনদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,793 জনে। এমন অবস্থায় সাহায্যের হাত স্ট্রিট স্টোরেজ ও হ্যাকনি নাইট সেন্টারের মতো বিভিন্ন দাতব্য সংস্থা। লন্ডনের এক ছোট্ট চত্বরে ম্যাগাজিন বিক্রি করছেন কেভিন। এই স্বল্প আয় দিয়েই কোনোভাবে জীবন চলছে তার। এমনকি মাথা গোজার স্থায়ী না থাকায় রাস্তাতেই রাত কাটান তিনি। সম্প্রতি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গৃহহীন কমানোর উদ্যোগ নিয়েছেন। এতে চরম বিপাকে পড়েছেন কেভিনের মতো লাখ লাখ গৃহহীন। আমার মনে হয় এর কোনো অর্থই নেই। তিনি ম্যানচেস্টারে থাকাকালেও গৃহহীন সমস্যার সমাধান করতে পারেননি। এগুলো শুধু ভোট পাওয়ার জন্য বলা হচ্ছে। আমার লন্ডনের কয়েকটি হোস্টেলে থাকার অভিজ্ঞতা খুবই খারাপ। নোংরা পরিবেশ, মাদক সেবনের চিহ্ন দেখে তিনি আবার রাস্তায় ফিরে আসি। সরকারি তথ্য বলছে, 2025 সালে ইংল্যান্ডে গৃহহীনদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,793 জনে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর গৃহহীন মানুষের মোট সংখ্যা প্রায় 3,82,000। বাজেট সংকটে স্থানীয় কর্তৃপক্ষের সেবাও কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। এমন অবস্থায় এগিয়ে এসেছে বিভিন্ন দাতব্য সংস্থা। স্ট্রিট স্টোরেজ নামে একটি দাতব্য সংস্থা গৃহহীনদের মালপত্র নিরাপদে রাখার ব্যবস্থা করছে। অন্যদিকে লন্ডনের হ্যাকনি নাইট শেল্টার গৃহহীন মানুষদের বিনা খরচে 2 সপ্তাহ পর্যন্ত থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমার বিশ্বাস, রাস্তায় খোলা আকাশের নিচে বসবাসের অবসান ঘটানো সম্ভব। এটি কোনো অবাস্তব লক্ষ্য নয়, তবে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না। পর্যাপ্ত অর্থ, জরুরি আশ্রয় কেন্দ্র এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করতে হবে। সরকার যদি প্রয়োজনীয় সম্পদ দেয়, তাহলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। ম্যানচেস্টারের সাবেক মেয়র হিসেবে অ্যান্ডি বার্নহ্যাম একসময় গৃহহীন মানুষের সংখ্যা কমাতে সফল হলেও পরে আবার তা বেড়ে যায়। এবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি 34 কোটি পাউন্ড
পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে শুধু এই অর্থ নয়, আরও বেশি আবাসন নির্মাণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই এই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে। ইশিতা আক্তার, সময় সংবাদ। পাকিস্তানে ৩ তলা ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় সময় বুধবার গভীর রাতে দেশটির লাহোরে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালায় দমকল বাহিনীর কর্মীরা। কর্মকর্তাদের ধারণা, এখনও কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ভবন ধসের কারণ এখনও জানা যায়নি, তবে ঘটনাটি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। এবার ভারতের উত্তরপ্রদেশের মোহাম্মদ আলী জৌহর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। প্রশাসনের দাবি ৪০টি ভবনের মধ্যে ৩৮টি অবৈধ। এছাড়াও রাজ্যটিতে বিভিন্ন মুসলিম অধ্যুষিত শহরের নাম বদলে ফেলার অভিযোগ উঠেছে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে। ভারতে মুসলিম সম্প্রদায়কে ধীরে ধীরে প্রান্তিক করে দেওয়ার বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ হিসেবেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। ভারতের উত্তরপ্রদেশের রামপুর প্রায় ২৫০ একর জুড়ে গড়ে ওঠা মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় এখন অস্তিত্বের সংকটে। প্রশাসনের দাবি ৪০টি ভবনের মধ্যে ৩৮টি অবৈধ, তাই সেগুলো ভেঙে ফেলতেই হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, যেসব আইনের কথা বলা হচ্ছে ভবন নির্মাণের সময় সেই উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারই ছিল না। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। গত কয়েক বছরে উত্তরপ্রদেশ জুড়ে একের পর এক মুসলিম নাম বদলে দেয়া হয়েছে। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘল সরাইয়ের জায়গায় এসেছে দীনদয়াল উপাধ্যায়ের নাম। এখন বদলানো হচ্ছে মুস্তফাবাদ, জালালাবাদ, ফাজিলনগর সহ অনেক এলাকার নাম। শুধু নাম পরিবর্তনই নয়, ২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়িঘর, দোকান, মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন স্থাপনায় বুলডোজার অভিযান নিয়ে বহু বিতর্ক হয়েছে। প্রশাসনের দাবি, এ সবই অবৈধ দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। কিন্তু মানবাধিকার সংগঠন ও বিরোধীদের অভিযোগ, এই অভিযানে বড় অংশই মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। বিতর্ক শুধু বিশ্ববিদ্যালয় কিংবা শহরের নামেই সীমাবদ্ধ নয়, তাজমহল নিয়েও বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতাদের দাবি, এটি তেজমহলয় নামে একটি প্রাচীন শিব মন্দির ছিল, যা পরে মুঘল সম্রাট শাহজাহান দখল করে মমতাজ মহলের সমাধিসৌধে রূপান্তর করেন। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে হিন্দুত্ববাদী রাজনীতির দীর্ঘমেয়াদী আদর্শিক লক্ষ্য। দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মতে, এটি শুধু অবৈধ নির্মাণের প্রশ্ন নয়, তবে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং মুসলিম পরিচয়ের দৃশ্যমান উপস্থিতি কমিয়ে আনার রাজনৈতিক প্রক্রিয়া। অন্যদিকে বিজেপির বক্তব্য, এসব অভিযোগ রাজনৈতিক। দলের দাবি, আইনের চোখে অবৈধ নির্মাণের কোনো ধর্ম নেই। একইভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত তাদের ভাষায় ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের অংশ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্য নীতির চাপের মধ্যে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কিয়া। প্রথমবারের মতো মেক্সিকোতে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই বিনিয়োগের মাধ্যমে দেশটিকে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়েছে মেক্সিকো। মেক্সিকোকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৬৪ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কিয়া। এই বিনিয়োগের মাধ্যমে মেক্সিকোতে প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। আগামী ৪ আগস্ট থেকে মেক্সিকোর নুয়েভা লিওন রাজ্যের কারখানায় উৎপাদন শুরু হবে কিয়ার জনপ্রিয় EV3 মডেলের, যা এতদিন শুধু দক্ষিণ কোরিয়াতেই তৈরি হতো। তবে এই বিনিয়োগের পেছনে শুধু বাজার সম্প্রসারণ নয়, রয়েছে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতাও। মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এবিয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা সুরক্ষাবাদী নীতির কারণে নতুন বাজার ও নতুন প্রযুক্তি আকর্ষণে জোর দিচ্ছে দেশটি। কিয়ার বিনিয়োগের মাধ্যমে ব্যাটারি প্রযুক্তি ও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সক্ষমতা বাড়বে, যা আমদানি নির্ভরতা কমাতেও সহায়তা করবে।
সম্প্রতি উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে উত্তর আমেরিকায় উৎপাদিত গাড়ির মোট মূল্যের অন্তত 50% যুক্তরাষ্ট্রে উৎপাদিত উপাদান থেকে আসতে হবে। এতে পুরো অঞ্চলের অটোমোবাইল সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে টয়োটা ও জেনারেল মোটরস এরই মধ্যে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। অন্যদিকে কিয়া বেছে নিয়েছে ভিন্ন কৌশল। মেক্সিকোতেই বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও বিক্রির মাধ্যমে একদিকে যেমন দেশটির অভ্যন্তরীণ বাজারে অবস্থান শক্ত করবে, অন্যদিকে উত্তর ও লাতিন আমেরিকার বাজারেও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে চাইছে প্রতিষ্ঠানটি। কাকলি আখতার, সময় সংবাদ। কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ। এক সপ্তাহেই প্রায় 50% বেড়েছে মৃত্যুর হার। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1521 জন। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী ইবোলা প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 3442 জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত 1521 জন। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সংখ্যা প্রায় 50% বেড়েছে। হাসপাতালে ভর্তি বা আইসোলেশনে আছেন 797 জন আর সুস্থ হয়েছেন 615 জন। মোট সংক্রমণের প্রায় 90%ই পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশে শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিরল বুন্ডুবুগীয় ধরনের ইবোলার কার্যকর টিকার অভাব, পূর্বাঞ্চলে চলমান সশস্ত্র সংঘাত, চিকিৎসা কর্মীর সংকট, সংক্রমিত ব্যক্তিদের শনাক্তে বিলম্ব এবং আক্রান্ত জনগোষ্ঠীর অনাস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অভ্যন্তরীণ রাজনীতিতে চীনকে ব্যবহার না করতে নিউজিল্যান্ডের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। পার্লামেন্টে বিতর্কের সময় পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক চীনা বংশোদ্ভূত আইন প্রণেতাকে নিজের দেশে ফিরে যান বলে মন্তব্য করার পর বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনা মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, নিউজিল্যান্ডের সংসদীয় বিতর্ক একটি অভ্যন্তরীণ বিষয় এবং বেইজিং এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করবে না। চীন আশা করে নিউজিল্যান্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা দুই দেশের মধ্যে বন্ধুত্বকে এগিয়ে নেবেন। আগস্টে থাইল্যান্ডে যৌথ বিমান মহড়ায় অংশ নিতে যাচ্ছে চীন। ফ্যালকন স্ট্রাইক 2026 নামের এই মহড়ায় যুদ্ধ বিমান ও স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করবে বেইজিং। সামরিক সহযোগিতা আরও জোরদারে এটিই হবে দুই দেশের নবম যৌথ বিমান মহড়া। এতে চীন বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার, স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ইউনিট পাঠাবে। মহড়ায় যৌথ আকাশ প্রতিরক্ষা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত বিভিন্ন অনুশীলন পরিচালনা করবে দুই দেশের বাহিনী। বেইজিং বলছে, এই আয়োজনের লক্ষ্য দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করা ও বাস্তব ভিত্তিক সামরিক সহযোগিতা বাড়ানো। কলম্বিয়ার মেডিলিন শহরের সান্তা ফে শপিং মলে বসেছে বার্ষিক ফ্লাওয়ার কার্পেটের 16তম আসর। 1000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই আয়োজনে ব্যবহার করা হয়েছে 2,20,000 ফুল ও 27,000 গাছ। প্রদর্শনের মূল আকর্ষণ 15.5 মিটার উঁচুতে ভাসমান 17 মিটার দীর্ঘ ডানামেলা একটি বিশাল পুষ্প পায়রা, যা বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা ও শান্তির বার্তা। ডানা মেলে শূন্যে ভেসে আছে এক বিশালাকার শুভ্র পায়রা, তবে রক্ত মাংসের নয়, পুরোটাই যেন প্রকৃতির রঙে আঁকা এক অপরূপ ক্যানভাস। কলম্বিয়ার মেডেলিন শহরের সান্তা ফে মেডেলিন মলে বসেছে ঐতিহ্যবাহী ফ্লাওয়ার কার্পেটের 16তম আসর। 1000 বর্গমিটার চত্বর জুড়ে চোখ ধাঁধানো এই বিশালাকার গালিচা তৈরি হয়েছে 2,20,000-এরও বেশি ফুল এবং 27,000 রকমারি গাছের ছোঁয়ায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছে এই আয়োজন। এবারের মূল সুর, ভালোবাসা যখন এক করে শান্তি তখন বিকশিত হয়। মলের ঠিক মাঝখানে মাটি থেকে 15.5 মিটার উঁচুতে 17 মিটার চওড়া এই কৃত্রিম পায়রাটিকে শান্তির ডানা মেলে দিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে 2 শতাধিক মানুষকে।
সান্তাফে মেডেলিন ফ্লাওয়ার কার্পেটের ১৬তম আসরে এবার আমরা ১৫ মিটার উঁচুতে ভাসমান এক বিশাল পুষ্প পায়রা এনেছি। স্থানীয়, দেশি এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে আমরা একটি বার্তায় পৌঁছাতে চেয়েছি, ভালোবাসা যখন এক করে, শান্তি তখন বিকশিত হয়। ১৬ জুলাই থেকে শুরু হওয়া চমৎকার এই পুষ্প প্রদর্শনী খোলা থাকবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। শহর জুড়ে উৎসবে মেতে ওঠা দর্শনার্থীদের মনেও ছুঁয়ে গেছে মেডেলিনের এই অনন্য আয়োজন। চোখ জোড়ানো রূপ আর তাজা ফুলের সুবাস উপভোগের পাশাপাশি ফ্রেমবন্দি করছেন নিজেদের সেরা মুহূর্তগুলো। শহর আমাদের যে মনোমুগ্ধকর গালিচা উপহার দিয়েছে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এই অ্যান্টিওকিয়ার ফুল আমাদের শহরের অন্যতম এক বড় বিষয়। আয়োজকদের মতে ২০২৫ সালে এই ফ্লাওয়ার কার্পেট দেখতে ভিড় জমিয়েছিলেন অন্তত ৩১ লাখ দেশি বিদেশি দর্শনার্থী। এবারও সেই অভিজ্ঞতা উপভোগ করতে শহর জুড়ে বইছে উৎসবের আমেজ। ফারদিন মাঝার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পৃথিবীর সবচেয়ে বড় স্যান্ডউইচ বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখালো মেক্সিকো সিটি। ১০০ মিটার দীর্ঘ আর ১.৫ মেট্রিক টনেরও বেশি ওজনের এই বিশাল স্যান্ডউইচ বানিয়ে বাজিমাত করেছেন মেক্সিকোর শেফরা। ঐতিহ্যবাহী টর্টা ফেস্টের ২১তম আসরে তৈরি করা হয় এই বিশাল রেকর্ড গড়া স্যান্ডউইচ। ১.৫ মেট্রিক টনের বেশি ওজনের বিশাল স্যান্ডউইচ, যা লম্বায় ৩২৮ ফুট। একের পর এক রুটি আর হরেক পদ সাজিয়ে তৈরি করা এই স্যান্ডউইচ বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মেক্সিকোর শেফরা। মেক্সিকোর অত্যন্ত জনপ্রিয় পথখাবার টর্টা, যা মূলত বিশেষ এক ধরনের স্যান্ডউইচ। মেক্সিকো সিটির ভেনুস্তিয়ানো কারানজো বোরোর কেন্দ্রীয় প্লাজায় বসেছিল এই টর্টা উৎসবের ২১তম আসর। মেলা উপলক্ষে ১০০ মিটার লম্বা এই স্যান্ডউইচ বানানো হয়, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। বিশাল এই আয়োজনে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা। তিনি জানান, শহরের লাখ লাখ মানুষের প্রিয় এই খাবারের উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তারা আনন্দিত। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো বড় অর্জনের পথটা যে একদমই সহজ ছিল না, সে কথা মনে করিয়ে দেন তিনি। স্যান্ডউইচ মেপে ওজন করে দেখার পর আয়োজকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় রেকর্ড গড়ার সনদ। মেক্সিকো সিটির এই বিশাল খাবারের উৎসবে লাখ লাখ মানুষের সমাগম ঘটে, তা যেন বিশ্বজুড়ে স্বীকৃতি পায়, আমরা সেটিই নিশ্চিত করতে চেয়েছি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা কিন্তু খুব সহজ কাজ নয়। রেকর্ড গড়ার পর্ব শেষে শুরু হয় উৎসবের আসল আমেজ। দৈনন্দিন জীবনে কিংবা স্কুল কলেজের টিফিনে সাশ্রয়ী এই টর্টা কিভাবে মিশে আছে তা তুলে ধরেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে মেলায় আসা দর্শনার্থীরাও দারুণ উৎসাহ নিয়ে উপভোগ করেন বিশাল এই স্যান্ডউইচের স্বাদ। টর্টা বা মেক্সিকান স্যান্ডউইচ খুব সাশ্রয়ী মূল্যের একটি খাবার। মেক্সিকোর সবার সামর্থ্যের মধ্যেই এটি পাওয়া যায়। আপনি চাইলে কাজের জায়গায় কিংবা স্কুলে টর্টা নিয়ে যেতে পারেন, আবার সবাই মিলে একসাথে উপভোগ করতে পারেন। ১০০টিরও বেশি স্টল নিয়ে আয়োজিত এই মেলায় দেশি বিদেশি হরেক পদের স্যান্ডউইচ নিয়ে অংশ নেন খাবারের কারিগররা, যা মেক্সিকানদের খাবারের সংস্কৃতিকে রঙিন করেছে নতুন এক বিশ্ব রেকর্ডের ছোঁয়ায়। ফারদিন মাঝার, সময় সংবাদ। মরক্কো থেকে সাঁতরে স্পেনে ঢুকেছেন কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী। হঠাৎ এত অবৈধ মানুষের ঢলে চাপে পড়েছে দেশটির সীমান্তে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার স্পেনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয় ২ থেকে ৩ হাজার তরুণ সীমান্ত পার হয়েছেন। অনেকে ভাসমান টিউবের সাহায্যে সাঁতরে সিউতায় পৌঁছান, আবার কেউ কেউ সীমান্তের বেড়া টপকেও ঢোকেন। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহেই সিউতায় সাঁতরে পৌঁছেছেন ১৫০০-এর বেশি অবৈধ অভিবাসী। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্যে নতুন নতুন ফ্রন্টে ছড়াচ্ছে সংঘাত। হামলার জবাবে কুয়েত জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের। চীনা অস্ত্র সরবরাহের খবর নাকচ বেইজিংয়ের। বাব আল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। বাংলাদেশ সহ ১৪ দলের দেশের সমর্থন, সদর দফতর হচ্ছে রিয়াদ। এবং হামাস পুরোপুরি নিরস্ত্র হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে দাবি ট্রাম্পের। দখলদারদের হামলায় নিহত অন্তত ৪। পশ্চিম তীরেও অভিযান জোরদার।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন তাসমিলা খান। ধন্যবাদ সাবরিনা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।